চলুন আজ দারুণ একটি বিষয় নিয়ে কথা বলি। আজ আমরা কথা বলবো ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের তৈরি অত্যন্ত পরিচিত এবং জীবন রক্ষাকারী একটি ওষুধ নিয়ে, যার নাম ক্লোপিড এএস। সহজ কথায় এটি ৭৫ মিলিগ্রাম ক্লোপিডোগ্রেল এবং ৭৫ মিলিগ্রাম অ্যাসপিরিনের একটি চমৎকার কম্বিনেশন। তবে একটা সাধারণ ট্যাবলেটের ভেতরে লুকিয়ে থাকা বিজ্ঞানটা কিন্তু আসলেই চমকপ্রদ। তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে, অত্যন্ত সাধারণ কিন্তু শক্তিশালী এই দুটি ওষুধ কিভাবে একসাথে মিলে আমাদের কার্ডিওভ্যাসকুলার সিস্টেমকে বড় ধরনের বিপদের হাত থেকে বাঁচায়? হৃদরোগ বা স্ট্রোকের মতো ক্রিটিক্যাল মুহূর্তে এদের আসল ম্যাজিকটা কোথায়? চলুন সেটাই আজ ডিকোড করি। পুরো বিষয়টা ধাপে ধাপে বোঝার জন্য আমরা আজকের এই বিশ্লেষণটাকে ৫টি ছোট পর্বে সাজিয়েছি। প্রথমে জানব ক্লোপিডোগ্রেল কি, এরপর এর ডুয়াল অ্যাকশন মেকানিজম, শরীরে এর কাজ করার প্রক্রিয়া, সঠিক ডোজ এবং সবশেষে জানব এর গুরুত্বপূর্ণ সতর্কতা ও ড্রাগ ইন্টারঅ্যাকশন সম্পর্কে। চলুন সরাসরি চলে যাই আমাদের প্রথম পর্বে, ক্লোপিডেস আসলে কি। প্রথমেই অ্যাকিউট করোনারি সিন্ড্রোম বা এসিএস বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার। ধরুন আমাদের হার্ট একটা ইঞ্জিন, আর রক্ত হলো তার জ্বালানি। কোনো কারণে যদি হার্টে রক্ত চলাচল হঠাৎ করে কমে যায় বা বাধাগ্রস্ত হয়, তখন যে মারাত্মক একটা অবস্থার তৈরি হয় তাকেই মেডিকেলের ভাষায় এসিএস বলা হয়। আনস্টেবল অ্যাঞ্জাইনা বা হার্ট অ্যাটাক সবই এর ভেতরে পড়ে। আর ঠিক এই এমার্জেন্সি মুহূর্তে ওষুধটা একটা লাইফ সেভার হিসেবে কাজ করে। মূলত এই ওষুধটার প্রধান কাজই হল এসিএস রোগীদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমিয়ে আনা। বিশেষ করে যাদের সম্প্রতি একবার হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়েছে, তাদের জন্য নতুন করে আরেকটা অ্যাটাকের ঝুঁকি কমানোটা খুবই জরুরি। এছাড়া পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, অর্থাৎ যাদের ধমনীতে রক্ত চলাচলের সমস্যা আছে, তাদের চিকিৎসাতেও এটা দারুণ কাজ করে। এবার আসি দ্বিতীয় পর্বের, এর ডুয়াল অ্যাকশন মেকানিজম, মানে ওষুধটা ভেতরে ভেতরে ঠিক কিভাবে কাজ করে। এখানে আমরা একটা চমৎকার ট্যাগ টিম বা জোটির কাজ দেখতে পাই। রক্ত জমাট বাঁধার জন্য মূলত প্লেটলেট বা অনুচক্রিকাগুলো দায়ী থাকে। তো একদিকে ক্লোপিডোগ্রেল গিয়ে প্লেটলেটের এডিপি রিসেপ্টরগুলোকে সরাসরি ব্লক করে দেয়, অন্যদিকে অ্যাসপিরিন গিয়ে সাইক্লোঅক্সিজেনেজ নামের এনজাইমকে আটকে দেয়, যাতে রক্ত জমাট বাঁধার উপাদান থ্রোম্বক্সিন A2 তৈরি হতে না পারে। সহজ কথায় দুই দিক থেকেই রক্ত জমাট বাঁধার রাস্তা বন্ধ, ফলে রক্তকণিকাগুলো আর কোনোভাবেই একে অপরের সাথে যুক্ত হয়ে বিপজ্জনকভাবে দলা পাকাতে পারে না। আচ্ছা, এবার তৃতীয় পর্ব, ফার্মাকোকাইনেটিক্স। এর মানে হলো ওষুধটা গিলে খাওয়ার পর আমাদের শরীরে ঠিক কি কি ঘটে। ওষুধটার কাজ করার সময়কালটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ওষুধটা খাওয়ার মাত্র ১ ঘন্টার মধ্যেই রক্তের পরিমাণ একদম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়, আর ঠিক ২ ঘন্টার মাথায় এটি প্লেটলেট জমাট বাঁধার কাজটাতে বাধা দিতে শুরু করে দেয়। যদি প্রতিদিন ৭৫ মিলিগ্রামের একটা করে ট্যাবলেট খাওয়া হয়, তবে ৩ থেকে ৭ দিনের মধ্যে শরীরে এই ওষুধের প্রভাব একটা পরিপূর্ণ এবং স্থিতিশীল, মানে স্টেডি স্টেট অবস্থায় চলে আসে। এরপর লিভারে প্রক্রিয়াজাত হওয়ার পর ৫ দিনের মধ্যে এই ওষুধ শরীর থেকে বেরিয়ে হয়ে যায়। মজার ব্যাপার হলো, এর প্রায় ৫০% বের হয় প্রস্রাবের মাধ্যমে আর ৪৬% মলের মাধ্যমে, মানে শরীর থেকে এটি প্রায় সমান একটা অনুপাতে বিদায় নেয়। এখানে একটা নির্দিষ্ট সময়সীমা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ, আর তা হল ৮ ঘণ্টা। এই ওষুধের মূল মেটাবোলাইটের হাফ লাইফ বা অর্ধায়ু হল ৮ ঘণ্টা। চলে এলাম চতুর্থ পর্বে, মাত্রা এবং সেবনবিধি, কতটা খাবেন এবং কিভাবে খাবেন। রোগীর অবস্থার উপর ভিত্তি করে এই ওষুধের ডোজে কিন্তু বেশ কিছু পার্থক্য থাকে। সাধারণ ক্ষেত্রে কোনো প্রাথমিক ডোজ বা লোডিং ডোজ লাগে না, কিন্তু অ্যাকিউট করোনারি সিন্ড্রোমের রোগীদের ক্ষেত্রে পরিস্থিতি থাকে ক্রিটিক্যাল। তাই চিকিৎসকরা প্রথমে ক্লোপিডোগ্রেলের ৩০০ মিলিগ্রামের একটা বড় লোডিং ডোজ দিয়ে থাকেন। এরপর থেকে সাধারণ মেনটেন্যান্স ডোজটা প্রতিদিন চলতে থাকে। এই ওষুধের একটা বড় সুবিধা হল, রোগীর বয়স অনেক বেশি হলে কিংবা কিডনিতে হালকার সমস্যা থাকলেও ডোজ কমানো বা বাড়ানোর কোনো ঝামেলা নেই। আর সবচেয়ে স্বস্তির বিষয় হল, এটা খাওয়ার আগে বা পরে যে কোনো সময়ই খাওয়া যায়, কোনো বাধ্যবাধকতা নেই। এবার আসি আমাদের শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বে, সতর্কতা এবং ওষুধের মিথস্ক্রিয়া। এখানে আমাদের একটু সিরিয়াসলি মনোযোগ দিতে হবে। অন্য ওষুধের সাথে এর রিয়াকশনটা কেমন সেটা জানা খুব জরুরি। ধরুন হেপেরিনের সাথে এটা দিলে ডোজ বদলাতে হয় না, কিন্তু যদি
NSAID মানে সাধারণ পেনকিলার কিংবা ওয়ারফেরিনের মতো রক্ত পাতলা করার ওষুধ কেউ খায় তাদের ক্ষেত্রে চরম সতর্কতা লাগবে, কারণ এগুলো একসাথে খেলে মারাত্মক রক্তপাতের ঝুঁকি তৈরি হয়। এমনিতেই অ্যাসপিরিন রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, তার উপর ক্লোপিডোগ্রেল যুক্ত হয়ে সেই ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। কিছু কিছু ক্ষেত্রে এই ওষুধ একেবারেই নো-গো বা নিষিদ্ধ। যেমন কারো যদি পেপটিক আলসার থাকে বা ব্রেনে রক্তক্ষরণের মতো কোনো অ্যাক্টিভ ব্লিডিং থাকে, তবে এটা কোনোভাবেই দেওয়া যাবে না। একই সাথে গর্ভাবস্থার শেষ ৩ মাসেও এই ওষুধ ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। যেহেতু এটা রক্ত জমাট বাঁধতে দেয় না, তাই কোনো কারণে এর ওভারডোজ বা অতিরিক্ত মাত্রা হয়ে গেলে কিন্তু মারাত্মক রক্তপাত শুরু হতে পারে। এছাড়া খুব বিরল হলেও টিটিপি নামের একটা জটিল স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। আবার অ্যাসপিরিনের কারণে হাইপারথার্মিয়া বা অ্যাসিডোসিসের মতো সমস্যাও হতে পারে। আরেকটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, শিশুদের ক্ষেত্রে এটা একেবারেই এড়িয়ে চলতে হবে, বিশেষ করে ১২ বছরের কম বয়সী শিশু যাদের জ্বর বা চিকেন পক্সের মতো লক্ষণ আছে, তাদের এই ওষুধ দিলে অ্যাসপিরিনের কারণে রেড সিন্ড্রোম নামের একটা ভয়ঙ্কর রোগ হতে পারে, যা সরাসরি প্রাণঘাতী। তো সবশেষে একটা কথা ভাবতেই হয়, একদিকে রক্ত জমাট বাঁধা আটকানো, অন্যদিকে অতিরিক্ত রক্তপাতের ঝুঁকি ঠেকানো। এই দুয়ের মাঝে কি দারুণ একটা ব্যালেন্স, তাই না? চিকিৎসা বিজ্ঞান প্রতিনিয়ত এভাবেই কম্বিনেশন থেরাপিগুলোকে নিখুঁত করে তুলছে। কে জানে, ভবিষ্যতে হয়তো এই ধরনের ডুয়াল অ্যাকশন পদ্ধতি আমাদের অন্যান্য চিকিৎসায় আরও বড় কোনো বিপ্লব নিয়ে আসবে। এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনাটি এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।